নমস্কার, জয় স্বামী বিবেকানন্দ। বন্ধুরা, আমি প্রমিত, এটি আমার ইউটিউব চ্যানেল। আজকে আবার আমি একটি খুব ভালো রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বলে রাখি, আজকে রিপোর্টটি পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম, আইসিডিএস মেন এক্সাম এবং ডাব্লিউবিসিএস মেন এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে যে রিপোর্টটি করাবো সেই রিপোর্টটি হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। বলে রাখি, এই রিপোর্টটি কিন্তু পরীক্ষায় দিতেই পারে, অর্থাৎ দেওয়ার বেশ সম্ভাবনা এবছর আছে। শুরু করছি আজকের ক্লাস। ওমেন এম্পাওয়ারমেন্ট বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা 14 অক্টোবর 2020। বিষয় হচ্ছে বলে রাখি, অনেকে আমাকে বলে যে কিছু কিছু রিপোর্টের ক্ষেত্রে আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে রিপোর্টটি লিখছেন অনেকটি এটি এসের মতো বা প্যারাগ্রাফের মতো লাগছে। বলে রাখি, এসে বা প্যারাগ্রাফ এগুলোও কিন্তু খবরের কাগজেই প্রকাশ হয়, এছাড়া কিন্তু এগুলো প্রকাশ করার অন্যান্য কোনো জায়গা নেই বা কোনো মাধ্যম নেই। সেহেতু এগুলোও কিন্তু একটা কাইন্ড অফ রিপোর্ট। ওকে, সে একই প্যাটার্ন বা স্ট্রাকচার কিন্তু আমাদেরকে ফলো করতে হয়। এই রিপোর্টটিতে আমি প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, পুরো রিপোর্টটি প্রেজেন্ট টেন্সে লেখা। দেখতে থাকুন। ওমেন এম্পাওয়ারমেন্ট রেফার্স to the creation of an environment for women where they can make their own decisions of their well-being as well as for society. ওমেন এম্পাওয়ারমেন্ট এই কথাটির মানে হচ্ছিল মহিলা সশক্তিকরণ। বলতে বোঝায় এমন একটা পরিবেশের সৃষ্টি করা যেখানে মহিলারা নিজেদের ভালো থাকার ডিসিশন নিজেরাই নিতে পারবে। এখানে দেখুন, প্রথম লাইনটি আছে ওমেন এম্পাওয়ারমেন্ট, এখানে হচ্ছিল সাবজেক্ট, রেফার্স হচ্ছিল ভার্ব। বলে রাখি, ওমেন এম্পাওয়ারমেন্ট এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট করছে, ওই জন্য এখানে রেফারের পর দেখুন এস যোগ করা হয়েছে। এটি প্রেজেন্ট সিম্পল টেন্সও বলতে পারেন বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার, এবং বাদবাকি অংশটি অবজেক্ট। ওকে, এবং তারপরে দেখুন হয়ার দিয়ে সেন্টেন্সটিকে আবার বাড়ানো হয়েছে, একটা লাগু অংশ তৈরি করা হচ্ছে, এখান থেকে একটি ক্লজের সৃষ্টি করা হয়েছে হয়ার দিয়ে। হয়ার দে ক্যান মেক দেয়ার ওন ডিসিশন, অর্থাৎ যেখানে তারা পারবে ডিসিশন নিতে, হয়ার দিয়ে এখানে স্টার্ট করা হয়েছে একটি নতুন ক্লজ। এবং একবারে শেষে দেখুন আবার অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকটা বলা যেতে পারে এবং অ্যান্ডের মতনই ব্যবহার অ্যাজ ওয়েল অ্যাজের। ওকে, খুব সামান্য ডিফারেন্স আছে। পরের লাইনে চলে যাচ্ছি। উইথ রিগার্ড টু দ্য কারেন্ট সিনারিও দ্য কোশ্চেন ইজ দ্যাট আর ওমেন বিকাম রিয়েলি স্ট্রং। বর্তমানের পরিস্থিতি বিচার করলে আমাদের মাথায় একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? আর ওমেন বিকাম রিয়েলি স্ট্রং, মেয়েরা কি সত্যিই শক্তিশালী? অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থায় কি মেয়েরা সত্যিই সেই অধিকারটা পায়, এখানে সেটা বোঝানো হচ্ছে। এখানে দেখুন সেন্টেন্সটি দেখুন, এখানে একটি প্রশ্নবোধক বাক্য করা হয়েছে, আর ওমেন বিকাম রিয়েলি স্ট্রং। সেন্টেন্সটা ধরুন যদি এরকম থাকতো, অর্থাৎ যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে এই পুরো বাক্যটি, তখন এরকম হবে যে ওমেন আর স্ট্রং। ওকে, এরকম একটা সেন্টেন্স থাকবে, সেখানে কোনো হচ্ছে আর ওমেন রিয়েলি স্ট্রং, অর্থাৎ এখানে বিকামটি হবে না, বিকামটা কেটে দিচ্ছি। ওকে, বিকামটা ভুল এসছে। ওকে, আর ওমেন রিয়েলি স্ট্রং, মেয়েরা কি শক্তিশালী এই সমাজ ব্যবস্থায়? Many programs have been implemented and run by the government such as International Women's Day, Mother's Day and so on in order to bring awareness in the society about the true rights and value of the woman in the development of the nation. এখানে লাইনটি দেখুন, many programs have been implemented, অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অনেক প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করা হয়েছে কার দ্বারা? গভর্নমেন্টের দ্বারা। যেহেতু দ্বারা দেওয়া কর্তৃক থাকলে আমরা কি জানি, সেটাকে প্যাসিভে করতে হয় আমাদের। ওকে, প্যাসিভ ভয়েসে করতে হয়, এখানে সেটাই করা হয়েছে। মনে রাখবেন
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সেটা যখন প্যাসিভে হচ্ছে তখন অবজেক্ট আগে আসছে, তারপরে হ্যাভ বা হ্যাজ বসছে, তারপরে তার সাথে বিন যোগ হচ্ছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপর সাবজেক্ট। এখানে কিন্তু ঠিক সেরকমভাবেই স্ট্রাকচারটিকে ফলো করা হয়েছে। মেনি প্রোগ্রামস অবজেক্ট বলা যেতে পারে, অর্থাৎ যেটা অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট ছিল বা অবজেক্ট ছিল সেটা এখানে সামনে সাবজেক্ট হয়ে গেছে আর কি, শুধু তো আমি এটাকে অবজেক্টই বলছি সেই জন্য। মেনি প্রোগ্রামস, তারপরে দেখুন হ্যাভ, তারপরে বিন, তারপরে ইমপ্লিমেন্টেড ভার্বের থার্ড ফর্ম, অ্যান্ড রান, এখানে রানটাও ভার্বের থার্ড ফর্ম নেওয়া হয়েছে। রান, র্যান, রান ভার্বের ফর্মগুলো হলো। তারপরে বাই নিয়ম অনুযায়ী, এবং তারপরে যার দ্বারা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা। ঠিক তারপরেও দেখুন সাচ অ্যাজ, মানে বিভিন্ন প্রোগ্রাম গভর্নমেন্টের দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং চালানোও হচ্ছে। সেগুলো কি, যেমন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে মানে আন্তর্জাতিক নারী দিবস, মাদার্স ডে মাতৃদিবস, অ্যান্ড সো ওয়ান, এবং এরকম ধরনের আরও কিছু। ইন অর্ডার টু হচ্ছে হলো একটি বিশেষ ফ্রেজ, মনে রাখবেন। ওকে, ইন অর্ডার টু বা বলা যেতে পারে অনেকটা জন্য অর্থে ব্যবহৃত হয়, কিন্তু ব্যবহারের খাপটা কিন্তু আলাদা। বোঝানোর সুবিধার্থে হয়তো আপনাকে বলছি যে জন্য অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে, কিন্তু ব্যবহারের যে খাপ সেটা কিন্তু মানে জন্য অর্থে আমরা ফর বুঝি সেরকম কিন্তু নয়, একটু আলাদা খাপটা। ইন অর্ডার টু ব্রিং অ্যাওয়ারনেস ইন দ্য সোসাইটি অ্যাবাউট দ্য ট্রু রাইটস অ্যান্ড ভ্যালু অফ দি ওমেন ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন, মানে মেয়েদের ভেতরে সচেতনতা তৈরি করতে এবং তাদের মধ্যে এবং সোসাইটিতে সঠিক ভ্যালু, মানে মেয়েদের কি ভ্যালু সেটা বোঝানোর জন্য এবং দেশে যাতে দেশের উন্নতি হয় সেই জন্য এই ধরনের প্রোগ্রামগুলোকে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে। আচ্ছা, মাঝখানে বলে দিই অবশ্যই যদি এই ভিডিওটা আপনারা দেখছেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আর একটা কথা বলে দিই যে আমি কিন্তু আমার এই চ্যানেলে এখন থেকে ইংলিশ অনার্সের যারা পড়ে সেই রিলেটেড কিন্তু আমি ভিডিও দেবো। মানে এই চ্যানেলে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, একটু আপনাদের এটা দায়িত্ব, আপনাদের যেসব বন্ধুবান্ধবরা ইংলিশ অনার্স পড়ছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে, তাদের কাছে একটু দয়া করে আমার যে ইংলিশ অনার্সের ভিডিওগুলো থাকবে একটু দয়া করে শেয়ার করে দেবেন, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, চলে যাচ্ছি পরের লাইনে। There is a high level of gender inequality where women are ill-treated by the family members as well as by the society. মানে একটি খুব বড় মাপের জেন্ডার ইনইকুয়ালিটি, মানে লিঙ্গগত বৈষম্যতা দেখা যায়, যেখানে কি দেখা যায় ফ্যামিলি মেম্বারদের সাথেও মেয়েরা কি হচ্ছে, ইলট্রিটেড হচ্ছে, ফ্যামিলি মেম্বাররাও তাদের সাথে বাজে ব্যবহার করছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য সোসাইটি, এবং সমাজেও তাদের সাথে বাজে ব্যবহার করা হচ্ছে। দ্য রিয়েল মিনিং অফ দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ টু মেক দেম এডুকেটেড অ্যান্ড লিভ দেম ফ্রি সো দে ক্যান মেক দেয়ার ওন ডিসিশনস ফর দেয়ার ওয়েল বিং। ওমেন এডুকেশন বা ওমেন এম্পাওয়ারমেন্টের মূল ভিত্তি হচ্ছে হলো তাদেরকে শিক্ষা দিতে হবে, পড়াশোনা করাতে হবে এবং তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং তারা যেন নিজেদের ডিসিশন, নিজেদের ভালো থাকার সিদ্ধান্ত যেন নিজেরা নিতে পারে। ইন মডার্ন ইন্ডিয়া ওমেন হ্যাভ হেল্ড হাই অফিসেস সাচ অ্যাজ প্রেসিডেন্ট, স্পিকার অফ লোকসভা এটসেট্রা। ওমেন ইন ইন্ডিয়া now also have participated in many activities like games, education, politics, media and so on. মানে আধুনিক ভারতবর্ষে দেখা যাচ্ছে কি বহু মেয়েরাই, তাদের মধ্যে কেউ লোকসভার স্পিকার হয়েছে, কেউ প্রেসিডেন্ট হয়েছে। আপনারা জানেন একসময় প্রতিভা পাটিল আমাদের প্রেসিডেন্ট ছিল, তারপরে যত সম্ভব মীরা কুমারী নামে একজন ছিল আমাদের স্পিকার অফ লোকসভা ছিল, যত সম্ভব সুমিত্রা মহাজন নামে একজন ছিল। তো যাই হোক, তারা হচ্ছিল একসময় কী হয়েছে, তারা মানে ভারতবর্ষের বিভিন্ন বড় পদে আর কি মেয়েরা সিলেকশন পেয়েছে। অ্যান্ড নাও অলসো দে হ্যাভ পার্টিসিপেট ইন মেনি অ্যাক্টিভিটিস লাইক গেমসে তারা অংশগ্রহণ করছে, এডুকেশনে আছে, পলিটিক্সে আছে, মিডিয়াতে আছে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে। এই ছিল আজকে রিপোর্ট। বলে রাখি, আপনারা যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবেন, পরীক্ষা হয়তো সামনেই, খুব ভালোভাবে রিপোর্টগুলিকে তৈরি করুন, চেষ্টা করুন প্রত্যেকটা রিপোর্টকে বুঝে মুখস্থ করতে, না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না, চোখ বন্ধ করে অন্ধের মতো মুখস্থ করবেন না। নিশ্চয়ই 3 ইডিয়টস সিনেমাটা দেখেছেন, যারা দেখেননি দেখে নেবেন, অনেক শিক্ষামূলক ব্যাপার আছে সিনেমাটার মধ্যে। চোখ বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না, তাহলে কিন্তু পরীক্ষায় সেই চাতুরের মতো অবস্থা হতে পারে। যদি আমার এই রিপোর্টটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং অবশ্যই সকলের মধ্যে শেয়ার করুন। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওতে কিন্তু একটু
যানবাহনের শব্দ থাকে, সেটা কেন বলে দিই, এবং এটা আমার কিছু করারও নেই, কারণ আমার বাড়ি হচ্ছিল একবারে 34 নম্বর রাস্তার ধারে বলা যেতে পারে, মানে একেবারেই ধারে, একবারেই গায়ে আর কি, সেই জন্য এই প্রবলেমটা আমার ভিডিওতে হয়, কিন্তু এটা আমার কিছু করার নেই, এটা মানে কিছুই করার নেই, সবসময় এখান দিয়ে বুঝতেই পারছেন ভারী যানবাহন চলে। সুতরাং নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি প্রমিত, এটি আমার ইউটিউব চ্যানেল। আপনারা যদি ডাব্লিউবিসিএস, পিএসসি এবং সিজিএল এর মতো বিভিন্ন পরীক্ষার বিভিন্ন বিষয়ের ওপর ভালো ভালো কিছু ভিডিও পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের সামনে একটি নতুন ইংলিশ নিউজ পেপার রিপোর্ট নিয়ে এসেছি, যেটি পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামের জন্য, বা বলা যেতে পারে ডাব্লিউবিসিএস মেন এক্সাম বা আইসিডিএস মেন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি সরাসরি প্রথমেই ক্লাসে ঢুকছি। বলতে আজকে রিপোর্টটি আমি কোনো টাইটেল বা অন্য কিছু আমি দিইনি, যেগুলো লেখার দরকার হয় বাই স্টাফ রিপোর্টার বা যে জিনিসগুলো আমরা লিখি, আমি সরাসরি মূল রিপোর্টটা আজকে ব্যাখ্যা করে দিচ্ছি। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টাইটেল কীভাবে লিখতে হবে বা অন্যান্য বিষয়গুলো সেখানে বলা আছে। আজকে রিপোর্টটি আমি যে বিষয়ে বলবো সেটি হলো রুরাল ডেভেলপমেন্ট। বলে দিই, আজকে যে রিপোর্টটি আমি করাবো, এই সম্পূর্ণ রিপোর্টটিকে প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। আসলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ওয়েবসাইট থেকে রুরাল ডেভেলপমেন্ট সম্পর্কে যে তথ্যগুলো আমি পেয়েছিলাম সেগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। আসলে প্রচুর তথ্য ছিল, প্রায় এত তথ্য এত কিছু ছিল যে প্রায় একটা মোটা বই হয়তো হয়ে যাবে। সেখান থেকে আমি কেটে বলা যেতে পারে চেষ্টা করেছি 200 ওয়ার্ডের মধ্যে যাতে রাখা যায়, বা হয়তো 200 ওয়ার্ডই হয়তো আছে। শুরু করছি আজকের ক্লাস। Rural development is the process of improving the quality of life and economic well-being of people living in rural areas. প্রথম লাইনটি কি বলতে এসে দেখুন, রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ উন্নতি হয় একটা প্রসেস, যেটা কি করে, যেটা কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করে এবং ইমপ্রুভ করে ইকোনমিক ওয়েলবিং অর্থাৎ অর্থনৈতিকভাবে ভালো থাকাকে সাধারণ মানুষের ক্ষেত্রে গ্রামীণ এলাকায়। প্রথম লাইনটি দেখুন, প্রেজেন্ট সিম্পল টেন্সকে ইউজ করে করা হয়েছে, কারণ এ ধরনের সেন্টেন্সগুলি হচ্ছিল চিরন্তন সত্য, এবং আপনারা জানেন চিরন্তন সত্য জাতীয় কোনো কিছু ট্রান্সলেট করার জন্য বা সেটিকে বাংলা থেকে ইংরাজি করার জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে রুরাল ডেভেলপমেন্ট হচ্ছিল সাবজেক্ট, তারপরে হচ্ছিল ভার্ব, তারপরে হচ্ছিল অবজেক্ট। আচ্ছা, পরের লাইনে চলে যাচ্ছি। তার আগে বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা রিপোর্ট একটু কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করি, গ্রামার সহ কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেই জন্য হয়তো যে ভিডিওগুলো হয় সামান্য বড় হয়ে যায়, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো অসুবিধা আছে, কারণ এক্সপ্লেনেশনটা ভালো করে বুঝলে আপনাদেরই করতে সুবিধা হবে। আমি যেরকমভাবে ঠিক করাই এরকমভাবেই করবেন, তাহলে আপনারা যে কোনো রিপোর্ট খুব সহজেই অনায়াসে নিজের মতো করে করতে পারবেন। অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, 68.84% of population lives in villages. 2011 সেন্সাস অনুযায়ী 68.84% জনগণ ভারতবর্ষের গ্রামে থাকে। The backwardness of the rural sector would be a major impediment to the overall progress of the economy. এই যে ব্যাকওয়ার্ডনেস যেটা আছে আমাদের রুরাল সেক্টরে, এটা হচ্ছিল ইকোনমিক যে উন্নতি, সেক্ষেত্রে এটাই প্রধান বাধা। আর একটা কথা বলে রাখি যে আমার বাড়ি কিন্তু একবারে 34 নম্বর জাতীয় সড়কের পাশে, সেই জন্য কিন্তু আমার ভিডিওতে কিন্তু একটু মানে ব্যাকগ্রাউন্ডে লরি বাসের আওয়াজ কিন্তু শোনা যায়। এটা আমার কিছু করার নেই, বুঝতেই পারছেন, একেবারে রাস্তার ধারে আমার একবারে বাড়ি, সেই জন্য প্রচণ্ড গাড়ি ঘোড়া হর্নের শব্দ কিন্তু থাকে। এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু এড়িয়ে দেখতে আর কি। যাই হোক, the backwardness of the rural sector would be a major impediment to the overall progress of the economy. মানে গ্রামে অঞ্চলে যে ব্যাকওয়ার্ডনেস অর্থাৎ যে বাধা, সেটা হচ্ছিল অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে প্রধান বাধা। ইন্ডিয়া ইজ প্রিডমিনেন্টলি অ্যান এগ্রিকালচার কান্ট্রি অ্যান্ড ফার্মিং ইজ দেয়ার মেন অকুপেশন। ভারতবর্ষ হয় কি, প্রধানত একটি কৃষি নির্ভরশীল দেশ, এবং এখানকার লোকদের প্রধান অকুপেশনই হচ্ছিল কৃষি। এখানে এই লাইনটিও দেখুন যে প্রেজেন্ট সিম্পল টেন্সে করা আছে, ইন্ডিয়া হচ্ছিল সাবজেক্ট,
তারপরে ভার্ব হিসাবে ইজ, এবং তারপর থেকে বাদবাকি অংশটা অবজেক্ট। যদিও এখানে প্রিডমিনেন্টলি কথাটা আছে, ডোমিনেটলি এটা একটা অ্যাডভার্ব। অ্যাকর্ডিং টু 2011 এগ্রিকালচার সেন্সাস অফ ইন্ডিয়া অ্যান্ড এস্টিমেটেড 61.5% ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। 2011 এগ্রিকালচার সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের 61.5% লোক কৃষিকাজের উপর নির্ভর করে। টেকনিক্যাল ডেভেলপমেন্টস ইন ফিল্ড অফ এগ্রিকালচার হ্যাভ ইনক্রিজড দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড পোর। যে টেকনিক্যাল ডেভেলপমেন্ট আছে, যান্ত্রিকগত যে উন্নতি আছে, সেটা হলো যে আমাদের যে এগ্রিকালচার ফিল্ড, সেক্ষেত্রে রিচ এবং পোরের মধ্যে গ্যাপটা বাড়িয়ে দিয়েছে। কারণ অ্যাজ দ্য বেটার অফ ফার্মার্স অ্যাডাপ্টেড মডার্ন ফার্ম টেকনোলজি টু আ গ্রেটার এক্সটেন্ট দ্যান দ্য স্মল ফার্মার্স। অর্থাৎ যারা একটু বড় ফার্মার্স তারা কি করছে, তারা টেকনোলজিটাকে বেশি ইউজ করছে, অর্থাৎ তারা যে ছোট ফার্মার তাদের থেকে তুলনায় বেশি টেকনোলজি ইউজ করছে। The All India Rural Credit Review Committee in its report warned, আমাদের যে অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রিভিউ কমিটি আছে সে কিন্তু আগেই এই বিষয়ে ওয়ার্নিং দিয়েছিল। রিপোর্ট অফ দ্য অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট কমিটি নিউ দিল্লি 2003 has rightly pointed out that a purely agricultural country remains backward even in respect of agriculture. অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট কমিটি, যেটা কিনা নিউ দিল্লিতে অবস্থিত, 2003 সালে তারা এটা দেখিয়েছিল যে আমাদের দেশ একটি সম্পূর্ণ এগ্রিকালচার কান্ট্রি হওয়া সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে কিন্তু এখনও প্রচুর পিছিয়ে আছে। এখানে দেখুন যে লাইনটি আছে, এই লাইনটি কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা আছে। কারণ আমরা যখন কোনো প্যাসেজকে যখন আমরা লিখব প্রেজেন্ট টেন্স, এবং সেক্ষেত্রে যখন আমরা কোনো অতীতের ঘটনাকে বর্ণনা করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের সরাসরি পাস্ট সিম্পল টেন্স আমরা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ধারাটাকে বজায় রাখতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে কাজ কিছুক্ষণ আগে ঘটে গেছে, ফল এখনও বর্তমান, ওকে, সেরকম একটা বিষয়। এখানে সেহেতু অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট কমিটি নিউ দিল্লি 2003 পুরোটা হচ্ছিল সাবজেক্ট, তারপরে দেখুন হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে, পয়েন্টকে করা হয়েছে পয়েন্টেড আউট, ওকে, মানে পয়েন্ট আউটকে করা হয়েছে পয়েন্টেড আউট, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছে, অর্থাৎ এটি হচ্ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এর আগে একটি লাইন সেখানে কিন্তু পাস্ট সিম্পল টেন্সকে ইউজ করা আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। ওটা যেহেতু অতীতের একটা ঘটনা, মানে অতীতে একসময় কমিটি আমাদের ওয়ার্ন করেছিল, সেই জন্য সেটা কিন্তু আমরা পাস্ট সিম্পল টেন্সে একটা ইউজ করেছি। Most of the labor force in India depends on agriculture, not because it is remunerative but because there are no alternative employment opportunities. মানে ভারতবর্ষের বেশিরভাগ শ্রমনির্ভর লোকেরা তারা কি করে, তারা এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে, কারণ অন্য কোনো উৎসর পথ নেই বললে বলা ভুল, কিন্তু এর কোনো আলাদা অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট অপরচুনিটি নেই। মানে আমি ধরুন কৃষিকাজ করব না, তার বদলে কোনটা করব, মানে অন্য কোনো কাজ, সেটার অপশান কিন্তু নেই, সেজন্যই কিন্তু সবাই কৃষিকাজ করতে বাধ্য হয়। দিস ইজ দ্য মেজর কজ ফর দ্য ব্যাকওয়ার্ডনেস অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার। এটাই কিন্তু ইন্ডিয়ান এগ্রিকালচারের ক্ষেত্রে ব্যাকওয়ার্ডনেসের একটি বড় সমস্যা। অর্থাৎ বলা যেতে পারে যে রুরাল ডেভেলপমেন্ট, যে বিষয়ে আমি রিপোর্টটা করাচ্ছি, রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটি একটি বড় সমস্যা। A part of the labor force now engaged in agriculture needs to be shifted to non-agriculture occupations. মানে একটা বৃহৎ অংশ যারা কিনা এগ্রিকালচারে ব্যস্ত আছে তাদেরকে কি করা উচিত, নন এগ্রিকালচার অকুপেশনে যোগ দিতে হবে। মানে যে তারা তাদের কৃষিকাজ ফেলে অন্যান্য কাজে যদি যোগ দেয় সেটা হয়তো ভালো হবে। Political dimension improves the opportunity for the poor and low-income people in rural areas to effectively and equally participate the political process at the village level. মানে পলিটিক্স যেটা আছে আর কি, পলিটিক্যাল যে ডাইমেনশন আছে সেটা তারা চেষ্টা করছে ইমপ্রুভ করার, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার, যারা কিনা খুব কম ইনকাম করে সেসব লোকদের গ্রাম্য এলাকায় অনেক সুযোগ দিতে চাইছে, যাতে কিনা তাদের প্রকৃত উন্নতি হয় এবং তারা যেন তাদের গ্রামে যেন রাজনৈতিক উন্নতিরও অংশীদার হতে পারে।
লাস্ট লাইনটি দেখুন, এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে করা হয়েছে, পলিটিক্যাল ডাইমেনশন এখানে সাবজেক্ট, তারপরে দেখুন ইমপ্রুভস, এটি হচ্ছিল ভার্ব, তারপরে হচ্ছিল বাদবাকিটা অবজেক্ট। এই ছিল আজকে রিপোর্ট। যদি রিপোর্টটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন, এবং যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি প্রমিত। এটি আমার ইউটিউব চ্যানেল। আপনারা যদি WBCS, CGL এবং PSCর মতো বিভিন্ন পরীক্ষার বিভিন্ন বিষয়ের ওপরে ভালো ভালো কিছু ভিডিও পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে হিট করুন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি রিপোর্ট শেখাবো। বলে রাখি, আজকের এই রিপোর্টটি কিন্তু আমি লিখিনি, টাইমস অফ ইন্ডিয়ার পাতা থেকে সরাসরি রিপোর্টটি আপনাদের সামনে আমি তুলে দিয়েছি। তবে সেখানে রিপোর্টটি অনেকটি বড় ছিল, আমি সেখান থেকে বেশ কিছুটা পার্ট কাটাকুটি করেছি বলা যেতে পারে, অপ্রয়োজনীয় অংশগুলিকে কেটে বাদ দিয়েছি, বেশ কিছুটা ছোট করে আপনাদের সামনে এই রিপোর্টটি আমি এনেছি। আজকের রিপোর্টটি হলো ডাউরি সম্পর্কে, অর্থাৎ পণ প্রথা সম্পর্কে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক নতুন কিছু শিখতে চলেছেন। খেয়াল করুন কিভাবে সংবাদপত্রে, অর্থাৎ ইংরেজি সংবাদপত্রে কিভাবে তারা রিপোর্টগুলিকে লেখে। আমি কিন্তু সবসময় সেই স্ট্রাকচারটাই কিন্তু ফলো করি, মনে রাখবেন। এখানে আজকে আমি আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছি, দেখতে থাকুন ভিডিওটি। টাইটেলটি দেখুন, 20 women die a day, dowry death still a threatening reality in India। এরপরে যেটা বাই স্টাফ রিপোর্টার, ওটা আপনারা লিখবেন, আমি বারবার ওটা লিখিনি, বা যে জিনিসগুলো লেখার থেকে কলকাতা এরকম তারপরে ডেটটা থাকে ওটা লিখে নেবেন, ওটা আমি এখানে লিখিনি, সরাসরি মূল পর্যায়ে চলে গেছি। A young 27-year-old PhD scholar committed suicide because her in-laws were not okay with her continuing studies। বলছে 27 বছরের একজন PhD স্কলার, সে সুইসাইড করেছিল কারণ তার যে শ্বশুর বাড়ি, সেই বাড়ি তার পড়াশোনা চালানো নিয়ে আগ্রহী ছিল না। A flight attendant, Anisa Batra, who jumped off her terrace, her parents says was tortured emotionally for dowry। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যার নাম আনিসা বাত্রা, সে বাড়ির ছাদের ওপর থেকে জাম্প মেরেছিল। তার প্যারেন্টসের কথা হচ্ছিল তাকে ডাউরির জন্য, অর্থাৎ পণের জন্য ইমোশনালি টর্চার করা হয়েছিল। দেখুন এখানে রিপোর্টটি কীরমভাবে শুরু হয়েছে। রিপোর্টটির প্রথমে দুটি ঘটনা উল্লেখ করে দেওয়া হয়েছে, যেখানে পণ প্রথার যেটা খারাপ দিক প্রথমে উল্লেখ করে দেওয়া হয়েছে, এরকম দুটি সত্যিকারের ঘটনা, এবং সেগুলি পাস্ট সিম্পল টেন্সে উল্লেখ করে দেওয়া হয়েছে, যেহেতু এই ঘটনাগুলি আগে ঘটে গিয়েছিল। এরপরের থেকে দেখুন India has an alarming trend that sees 20 women die every day as a result of harassment over dowry, either murdered or compelled to commit suicide। এই লাইনটি কিন্তু দেখুন আবার প্রেজেন্ট সিম্পল টেন্সে চলে এসছে, যেহেতু এখানে কতগুলি চিরন্তন সত্যকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ভারতের একটা অ্যালার্মিং ট্রেন্ড আছে যে প্রত্যেক দিন প্রায় 20 জন মহিলা পণ প্রথার হ্যারাসমেন্টের শিকার হয়ে মৃত্যুবরণ করছে। আইদার মার্ডার্ড অর কম্পেল টু কমিট সুইসাইড, কখনো তাদেরকে সরাসরি হত্যা করা হয় বা কখনো তারা সুইসাইড করতে বাধ্য হয়। NAC of India as recently as 2017 recorded nearly 7,000 dowry linked deaths। মানে 2017 সালে ন্যাশনাল ক্রাইম ব্যুরো অফ ইন্ডিয়া প্রায় 7,000 মৃত্যু রেকর্ড করেছে, যেগুলো পণ প্রথার সাথে সম্পর্কিত। ডাউরি ডেথস রোজ ফ্রম অ্যাবাউট 19 পার ডে ইন 2001 টু 21 পার ডে ইন 2016। ডাউরি ডেথ যেটা 19টা করে 2001 সালে প্রত্যেক দিন ছিল, অর্থাৎ প্রত্যেক দিন 19 জন করে মহিলা পণ প্রথার
কোনো একটা কারণে তারা মারা যেত, এখন সেটা প্রত্যেক দিন প্রায় 21 জনে চলে গেছে। দেয়ার আর মেনি দ্যাট গো আনরিপোর্টেড, এবং এরকম বহু কেস আছে যেগুলো রিপোর্ট জমা পড়ে না। টেকিং অর গিভিং ডাউরি হ্যাজ বিন criminalized by law as early as 1961। 1961 সাল বা তার আগের থেকেই বলা যেতে পারে ডাউরি নেওয়া এবং দেওয়া এটা যে একটা অফেন্স, এটা যে একটা অপরাধ, সেটা আইনে ছিল। ইট ইজ স্টিল আ সিগনিফিক্যান্ট পার্ট অফ ইন্ডিয়ান ম্যারেজ অ্যান্ড ইজ ওপেনলি ডিফাইং লস অ্যান্ড ফেইলিং ওমেন এম্পাওয়ারমেন্ট। অর্থাৎ এটা ভারতের যে বিবাহ তার এখনও একটি অবিচ্ছেদ্য অংশ, এবং এটি কি করে, ডিফাইন করে, অর্থাৎ এটি যে আইন তো ভঙ্গ করেই, এবং মহিলাদের যে এম্পাওয়ারমেন্ট অর্থাৎ মহিলা সশক্তিকরণ সেক্ষেত্রেও এটি বাধা সৃষ্টি করছে। The brutal reality of the dowry system is not the story of রুরাল এরিয়াস অনলি। অর্থাৎ যে ব্রুটাল রিয়েলিটি আছে ডাউরি সিস্টেমের, সেটা কিন্তু শুধুমাত্র গ্রাম্য এলাকায় নয়। ইভেন দ্য এডুকেটেড ফ্যামিলি সিটিং ইন মেট্রোপলিটন সিটিজ লাইক দিল্লি অ্যান্ড ব্যাঙ্গালোর ইজ হ্যারাসিং আ ওমেন ফর নট ব্রিঙ্গিং এনাফ গোল্ড অর মানি। এমনকি দিল্লি এবং ব্যাঙ্গালোরের মতো মেট্রোপলিটন যে সিটিগুলো আছে সেখানেও মেয়েদের যারা কিনা সঠিক পরিমাণে পণ হিসাবে সোনা বা অন্যান্য টাকা পয়সা দিতে পারে না, তাদেরকেও হ্যারাস করা হয় বা হচ্ছে। এখানে লাস্ট লাইনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। বিষয়টি যেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে রিপোর্টের মধ্যে টেন্সের ব্যবহার হচ্ছে। আমি আগেই বলেছি কোনো মানে নেই যে রিপোর্ট মানে আমাকে নির্দিষ্ট একটি টেন্স ব্যবহার করতে হবে, তা নয়। সেই রিপোর্টটির ওপর সেটি নির্ভর করে সেটি কী ধরনের টেন্সে ব্যবহৃত হবে। এখানে প্রথম দুটি ঘটনা মানুষের মনে যাতে একটা হঠাৎ করে একটা ডাইমেনশন সৃষ্টি করতে পারে, সেই জন্য এক্ষেত্রে প্রথম দুটি ঘটনা পাস্ট সিম্পল টেন্সে দেওয়া হয়েছিল, তারপর থেকে কিন্তু বাদবাকিটাকে প্রেজেন্টেই লেখা হলো, কোথাও কোথাও প্রেজেন্ট কন্টিনিউয়াসকেও ইউজ করা হলো। এই ব্যাপারগুলো কিন্তু রিপোর্ট লিখতে গেলে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। এবং বারবার বলি, ইংরাজিতে যে কোনো কিছু লিখতে হলে বা যে কোনো কিছু করতে হলে আগে ইংরাজিটাকে বলা শিখুন। বাড়িতে বসে বসে শুধু গ্রামার শিখেই যাচ্ছেন, কোনো কিছু অ্যাপ্লিকেশন লাগাচ্ছেন না, এটা কিন্তু একটা ভুল পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু আর চলবে না। এটা পুরোনো দিনে চলতো, আগেকার দিনের মাস্টাররা করাতো, এবং ওই করি হচ্ছে কি, ধরুন স্ট্যান্ডার্ড 1 থেকে বা একবারে ছোটোবেলা থেকে একটা বাচ্চা ইংরাজি পড়া শিখছে, একবারে মাস্টার ডিগ্রি অবধি তার ইংরাজি থাকছে, কিন্তু তাও সে কিনা একটা লাইন ইংরাজি বলতে পারে না এবং ভালোভাবে লিখতেও পারে না। আবার আপনারা যখন চাকরি পরীক্ষাতে যখন বসতে যান, তখন কি হয়, আবার আপনাদের প্রথম থেকে সবাইকে ইংরাজি শিখতে হয়। মানে একটা ভেঙে পড়া নিয়ম, এই নিয়ম নিয়ে চলবেন না। চেষ্টা করুন ইংরাজিটাকে প্রথমে বলার, ইংরাজিটা বলতে পারলে বাকি ব্যাপারগুলো কিন্তু খুব সোজা হয়ে যাবে। এবং অবশ্যই ইংলিশ নিউজ পেপারটাকে ফলো করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, আমি প্রমিত, এটি আমার ইউটিউব চ্যানেল। আপনারা যদি WBCS, PSC এবং CGL সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর ভালো কিছু ভিডিও পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে হিট করুন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো প্রেসিস, কীভাবে প্রেসিস করতে হয়। বলে রাখি, সাধারণ যে নিয়ম সেগুলো কিন্তু আপনারা জানেন কীভাবে প্রেসিস করতে হয়। আজকে আমি আপনাদেরকে শেখাবো সাধারণ নিয়মের একটু বাইরে, একটু অন্যরকমভাবে। ঠিক প্রেসিস করার আগে আপনারা মূল ভাবনা চিন্তাটা কীরকমভাবে করবেন সেইটা আজকে আমি বোঝাবো। শুরু হচ্ছে আজকের ক্লাস, একবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে একটি কম্প্রিহেনশন প্যাসেজ আছে। এই প্যাসেজটি প্রথমে আমি পড়ে মোটামুটি এর একটা বাংলা মানে আপনাদের সামনে আমি তুলে ধরবো, তারপর আমি মূল বিষয়ে যাচ্ছি। এভরিবডি নোজ হোয়াট আ গুড ম্যান মিনস অ্যান্ড হাউ হি শুড বি। প্রত্যেকেই জানে যে একজন ভালো মানুষ বলতে কি বোঝায় এবং তার কেমন হওয়া উচিত। আওয়ার ডেফিনেশন অফ আ গুড ম্যান ইজ দ্য ওয়ান হু ডাজ নট স্মোক অর ড্রিঙ্ক অর অ্যাভয়েডস দ্য ইউসেজ অফ ব্যাড ল্যাঙ্গুয়েজ। আমাদের কাছে ভালো মানুষের সংজ্ঞা বলতে সেটাই বুঝি যারা কিনা স্মোক করে না বা ড্রিঙ্ক করে না এবং যারা কিনা মুখে বাজে ভাষা ইউজ করে না, তারাই ভালো মানুষ। এ গুড ম্যান ইজ আইডিয়ালি এক্সপেক্টেড টু কনভার্স ইন ফ্রন্ট অফ ম্যান
অ্যাজ হি উড ইন ফ্রন্ট অফ ওমেন। মানে যে সত্যিকারের ভালো মানুষ সে একজন ছেলের সাথেও যেরকম আচরণ করবে একজন মহিলার সাথেও ঠিক সেরকমভাবে আচরণ করবে। He is also expected to attend the church regularly and have correct opinions on all subject. সে কি করবে, তাকে অবশ্যই রোজ চার্চে যেতে হবে, চার্চে অ্যাটেন্ড করতে হবে এবং অ্যান্ড হ্যাভ কারেক্ট ওপিনিয়ন্স অন অল সাবজেক্ট, এবং প্রত্যেকটা বিষয়ের ওপর তার নিজস্ব সঠিক মতামত থাকবে। হি হ্যাজ এ হোলসাম হরর অফ রং ডুইং অ্যান্ড রিয়েলাইজেস দ্যাট ইট ইজ আওয়ার পেইনফুল ডিউটি টু রেপ্রিমেন্ট সিন। মানে যে পাপ যেগুলো এবং যেগুলো খারাপ কাজ সেই সম্পর্কে তার মনে সবসময় কী থাকবে, একটা ভয় থাকবে। হি ইজ নট অ্যান্টিসিপেটেড টু হ্যাভ রং থিঙ্কিংস অ্যান্ড হ্যাজ দ্য অথরিটি টু প্রোটেক্ট দ্য ইয়াং। সে কী করবে, সে কখনো বাজে চিন্তার সঙ্গে আপোষ করবে না এবং যারা ইয়াং, যারা যুবক, তাদেরকে কি করবে, সে তার কর্তব্য তাদেরকে রক্ষা করার। His duties are not just restricted to the professional front but also needs to spend quality time doing good deeds. সে শুধুমাত্র প্রফেশনাল কাজে ব্যস্ত থাকবে না, সে সাধারণ মানুষের জন্য কিছু ভালো কাজ করবে, সেবামূলক কাজ করবে। He must be patriotic and a keen believer of military training. তার মধ্যে একটা দেশাত্মবোধ থাকবে এবং মিলিটারি ট্রেনিং সে কিছুটা হলেও ভালোবাসবে। He should promote industry, must be sober and have virtue among wage earners and their children. এবং সবার কাছে কি হবে, সবার কাছে মানে তার আন্ডারে যারা কাজ করবে, মানে যাদেরকে তিনি মাইনা দিয়ে রাখবেন, তারা সকলেই, তাদের সকলের কাছে সে কী হবে, আইডল হবে একজন, মানে একজন তো ইন্ডাস্ট্রি তো হবেই, ইন্ডাস্ট্রি হবে বলেই সে বিভিন্ন লোকজনকে রাখতে পারবে এবং খুব সবার হবে, অর্থাৎ বলা যেতে পারে খুব সাদাসিধে চিন্তাযুক্ত এরকম একজন মানুষ হবে। হি মাস্ট বি আ রোল মডেল ফর অল অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি লিডস আ ওয়ে হুইচ দ্য ইয়াং জেনারেশন উড উইলিংলি ফলো। এবং সবার কাছে সে কী করবে, একটা রোল মডেল অর্থাৎ একটা আদর্শে পরিণত হবে, যাকে কিনা ইয়াং জেনারেশন খুব ভালোভাবে ইচ্ছা করেই তাকে ফলো করবে। অ্যাবাভ অল অফকোর্স হিজ মোরালস ইন দ্য ন্যারো সেন্স মাস্ট বি অ্যাডমিরেবল। এবং তার যে নৈতিক বোধ থাকবে সেগুলো খুবই ভালোবাসার যোগ্য হবে। এটা ছিল মোটামুটি একটি প্যাসেজ। এবার দেখুন এই প্যাসেজটিকে যখন আপনারা প্রেসিজ করতে যাবেন ঠিক কীরকমভাবে প্রেসিজটা করবেন ভালো করে দেখুন। প্রথমে আগে কি করবেন কি, যখন আপনারা পড়ছেন পড়ার সময় থেকে এটাকে কিছুটা ভেঙে নিন, হয়তো মনে মনে 3টে পার্ট এটাকে ভেঙে নিন। দেখুন কীরকমভাবে, আমি প্রথমে পড়ছি, এভরিবডি নোজ হোয়াট এ গুড ম্যান মিনস অ্যান্ড হাউ ই শুড বি। আওয়ার ডেফিনেশন অফ আ গুড ম্যান ইজ দ্য ওয়ান হু ডাজন্ট স্মোক অর drink or avoids the usage of bad language. A good man is ideally expected to converse in front of man as he would in front of woman. আচ্ছা, প্রথমে এই ওমেন অবধি আমরা যে অংশটা আছে এই অংশটাকে আমরা দেখব যে এইটুকুর মধ্যে আমরা কি পাচ্ছি। আচ্ছা, তার সাথে আমরা আরেকটা লাইন যোগ করে দিই, হি ইজ অলসো এক্সপেক্টেড টু অ্যাটেন্ড দ্য চার্চ রেগুলারলি অ্যান্ড হ্যাভ কারেক্ট ওপিনিয়ন্স অন অল সাবজেক্টস। এইটুকুর মধ্যে আপনারা খেয়াল করুন যে কি পাচ্ছি আমরা, অর্থাৎ আমরা যে জিনিসগুলো পাচ্ছি, একটা ভালো মানুষের সংজ্ঞা পাচ্ছি। আমাকে এক লাইনের মধ্যে এখান থেকে বুঝিয়ে দিতে হবে যে ভালো মানুষ তাকেই বলে যে স্মোক করে না, ড্রিঙ্ক করে না, বাজে ভাষা ইউজ করে না এবং যে কিনা যে কোনো জেন্ডারের ক্ষেত্রে তার কথাবার্তা সমান, এবং যেহেতু চার্চের ব্যাপারটি এখানে উল্লেখ আছে মানে তাকে ধার্মিক হতে হবে। এই হচ্ছে হলো এই 5টা থেকে 6টা লাইনের জিস্ট। বুঝতে পারছেন নিশ্চয়ই, যেহেতু চার্চের কথা উল্লেখ আছে সেহেতু আমি বললাম কি তাকে ধার্মিক হতে হবে। আমি মূল প্রেসিজটি পরে দেখাচ্ছি, আগে ব্যাপারটি আপনারা বুঝে নিন। তারপরে দেখুন, হি হ্যাজ এ হোলসাম হরর অফ রং ডুইং অ্যান্ড রিয়েলাইজেস দ্যাট ইট ইজ আওয়ার পেনফুল ডিউটি টু রিপ্রিমেন্ড সিন। হি ইজ নট অ্যান্টিসিপেটেড টু হ্যাভ রং thinkings and has the authority to protect the young. His duties are not just restricted to the professional front but also needs to spend quality time doing good deeds. এই কটা লাইন থেকে আমরা মূল বক্তব্যটা কি পেলাম এটা আপনাকে মনে মনে ঠিক করে নিতে হবে। যেমন মূল বক্তব্য পেলাম যে মানে খারাপ কাজের প্রতি তার ভয় থাকবে, সে খারাপ কাজ করতে চাইবে না এবং সে শুধুমাত্র নিজের জন্য কাজ করবে না, অন্যের জন্যও কাজ করবে। ওকে, আচ্ছা, তারপরে হি মাস্ট বি প্যাট্রিয়টিক অ্যান্ড এ কিন বিলিভার অফ মিলিটারি ট্রেনিং।
He should promote industry, must be sober and have virtue among wage earners and their children. He must be a role model for all, and it is expected that he leads a way which the younger generation would willingly follow. Above all, of course, his morals in the narrow sense must be admirable. এইটুকু অংশের মধ্যে দেখুন কি পেলাম, এইটুকু অংশের মধ্যে পেলাম বেশিরভাগটাই তার মোরাল ভ্যালু নিয়ে কথা হলো। তার মধ্যে খুব ভালো মোরাল ভ্যালু থাকবে যাতে সে সকলের আদর্শ হয়ে উঠতে পারে এবং সকলে যেন তাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। এই ছিল মূল বিষয়। আমাকে কিন্তু ঠিক এই রকমভাবেই ভাবনা চিন্তাগুলো করতে হবে। প্রথমে আপনারা প্রেসিটার প্যাসেজ দিন, সেটাকে মনে মনে নির্দিষ্টভাবে ভাগ করে নিন, তারপরে প্রত্যেকটা ভাব থেকে একটা ভাবানুবাদ বের করুন, তাহলে কিন্তু প্রেসি হয়ে যাবে। এবং তারপরে অবশ্যই এটাকে ইংলিশে অনুবাদ তো করতেই হবে। তা এরকমভাবে কিন্তু আপনাদের প্রেসিস লিখতে হবে, তবেই কিন্তু আপনারা পরীক্ষার হলে গিয়ে পারফেক্টলি একটা প্রেসিসকে লিখে আসতে পারবেন। এবার দেখে নিন ইংলিশটি। দেখুন প্রেসিসের একটা টাইটেল কিন্তু থাকে, ওকে, এখানে টাইটেল দিয়েছি অ্যাট্রিবিউটস অফ আ গুড ম্যান। The characteristics of a good man are known and he is expected to be religiously profound, must not smoke, drink or use bad language. একবারে প্রথম 6 থেকে 7টা লাইনকে দেখুন, এখানে ছোট্ট করে এক লাইনের মধ্যে করে দেওয়া হয়েছে। মানে একটা ভালো মানুষের যে ক্যারেক্টারিস্টিক সেটা সবাই জানবে। এটা আশা করা যায় যে সে খুব মানে ধার্মিক দিক দিয়ে সে খুব ভালো হবে, সে কোনো স্মোক করবে না, ড্রিঙ্ক করবে না, সে কোনো বাজে ভাষা ইউজ করবে না। হিজ বিহেভিয়ার মাস্ট বি দ্য সেম ফর অল জেন্ডার্স, এবং প্রত্যেক লিঙ্গের ক্ষেত্রে সে মানে ছেলে হোক বা পুরুষ হোক, সেক্ষেত্রে তার যে চিন্তাভাবনা তার ব্যবহার সমান হবে। অ্যান্ড হি ইজ এক্সপেক্টেড টু বি আ রোল মডেল ফর দ্য ইয়াং ওয়ান্স, এবং যারা যুবক থাকবে তাদের রোল মডেলে সে পরিণত হবে। হি মাস্ট নো হিজ ডিউটিজ অ্যান্ড অ্যাভয়েড টেকিং আপ দ্য পাথ অফ সিন, সে নিজের কর্তব্য জানবে এবং কখনো কি করবে না, সে পাপের পথ বেছে নেবে না। হি মাস্ট বি গুড নট অনলি ইন দ্য প্রফেশনাল স্পেস বাট অলসো হেল্প পিপল ইন নিড, সে শুধুমাত্র প্রফেশনাল কাজকর্ম করবে না, সে কি করবে, সে কিছু সেবামূলক কাজও করবে সকলের জন্য। হি মাস্ট বি সামওয়ান হু ক্যান বি অ্যাডমায়ার্ড, সে এমন একজন মানুষ হবে যাকে কিনা সবাই শ্রদ্ধা করবে। এই ছিল প্রেসি। এরকমভাবেই কিন্তু আপনাদেরকে প্রেসিস নিয়ে কিন্তু ভাবতে হবে, তাহলে কিন্তু আপনারা অনায়াসেই প্রেসিস করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই ভিডিওটিকে দেখে আদৌ আপনারা উপকার পাচ্ছেন কিনা, আর যদি ভালো লাগে অবশ্যই যারা এখনও করেনি সাবস্ক্রাইব তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।